হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো কি বলেছে, এই চ্যাপ্টারটার যে নাম সেটা হলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো সবার আগেই দেখো এখানে আমাদেরকে জানতে হবে কি স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা কি জানো তো? আমরা ছোটোবেলায় সবার আগে যে সংখ্যাগুলো শিখেছি সেগুলোই স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা ছোটোবেলায় কী শিখেছি, 1 2 3 4 5 6 এগুলো তো আমরা পড়তে শিখেছি, তাই না? তাহলে এই যে আমরা ছোটোবেলায় শিখেছি এইগুলো সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যেমন 65, এটাও তো স্বাভাবিক সংখ্যা। 275, 512 এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বা তোমরা এইভাবেও ভাবতে পারো, মনে করো আমি তোমাদেরকে বললাম 50 টাকা দাও, তোমরা কিন্তু আমাকে দিতে পারবে, তাই না? মনে করো আমি বললাম আমাকে 500 টাকা দাও, তোমরা কিন্তু আমাকে দিতে পারবে। কিন্তু আমি যদি তোমাকে বলি 0 টাকা দাও, দিতে পারবে বলো তো? 0 টাকা দাও মানেটা কি? মানে কিছুই দিও না। কিন্তু আমি যদি তোমাকে বলি, আমি যদি চাই, এরকম হাত পেতে যদি আমি চাই যে দাও আমাকে 0 টাকা, তুমি কি আমার হাতে কিছু দিতে পারবে? নিশ্চয়ই দিতে পারবে না। তাহলে 0টা কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা ওটাই যেটা তুমি কাউকে চাইলে দিতে পারছো, বা যেটা বাস্তবে তুমি যেটা দেখতে পারছো বা দিতে পারছো, বা যেটা বাস্তবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো। ঠিক আছে, তাহলে 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। 1 থেকে শুরু করে তুমি যত গুণো, 1 লাখ 2 লাখ 5 লাখ যাই হোক, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, কিন্তু 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এখন দেখো, তাহলে 0 তো স্বাভাবিক সংখ্যা নয়। এখন দেখো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি বলো তো? 0 থেকে শুরু করে সব 1 2 3 4 5 করে সব অখণ্ড সংখ্যা। মানে দেখো, 1 থেকে যদি তুমি শুরু করো, 1 থেকে শুরু করে তুমি যাই যত দূরই পড়ো না কেন, 1 2 3 মানে এরকম করে 1 লাখ 1 কোটিতে যাই চলে যাও না কেন, সেগুলো সব স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা, আর এর সাথে যদি আমি জিরোটা নিয়ে নিই, সেটা হয়ে যায় কিন্তু অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে 0 থেকে শুরু করে সব সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যা। এখন যদি পরীক্ষায় আসে তোমার যে 1 স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, না কোনোটিই নয়, না উভয়ই, তাহলে 1 কিন্তু স্বাভাবিক সংখ্যাও হবে, কারণ 1 টাকা, আমি যদি বলি 1 টাকা দাও, তুমি কিন্তু দিতে পারবে, তাই না? আবার অখণ্ড সংখ্যাও হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে কিন্তু 2টি। এখন দেখো, তার মানে কি বোঝা গেল বলো তো? যত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো কিন্তু সব অখণ্ড সংখ্যা। এখান থেকে কি বোঝা গেল? যে সব স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা নয়। কেমন? মনে করো যদি 5 তো একটা কি স্বাভাবিক সংখ্যা, কারণ আমি যদি বলি 5 টাকা বা 5টা পেন, তোমরা কিন্তু দেখাতে পারবে, তাই না? তাহলে 5টা কিন্তু স্বাভাবিক সংখ্যা, তো এটা স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু অখণ্ড সংখ্যাও। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু এটা কিন্তু অখণ্ড সংখ্যা, তাই না? তার মানে স্বাভাবিক সংখ্যা যেটাই হোক না কেন, সেটা অবশ্যই অখণ্ড সংখ্যা হবে, কিন্তু অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার দেখো, এই যে স্বাভাবিক সংখ্যার যে দলটা আছে সেটাকে আমরা n দিয়ে লিখি। ঠিক আছে, আর অখণ্ড সংখ্যার দলকে আমরা কিন্তু w দিয়ে লিখি। ঠিক আছে, w মানে হোল নাম্বার, হোল, তাই w, আর এখানে n মানে ন্যাচারাল নাম্বার, তাই n। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। তো তুমি যে কোনো দুটি অখণ্ড সংখ্যা ধরে নাও, মনে করো 0 একটা অখণ্ড সংখ্যা আর 1 একটা অখণ্ড সংখ্যা, যোগ করলে কী হয়? দেখো 1, তাহলে এটাও কিন্তু একটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সত্য। ঠিক আছে, তারপরে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা গুণ করি ও কি পাই লিখি। দেখো দুটো স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি 1 আর 2 ধরতে পারি। যদি গুণ করি কী হয় দেখো তো 2, এটাও একটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করলে সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়। ঠিক আছে, আর যদি
অখণ্ড সংখ্যা গুণ করি, মনে করো একটা অখণ্ড সংখ্যা 0, একটা অখণ্ড সংখ্যা 1, গুণ করলে কী হয়ে যাচ্ছে 0। তাহলে অখণ্ড সংখ্যা গুণ করলে কিন্তু সেটা অখণ্ড সংখ্যা হয়, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা গুণ করলে কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা গুণ করলে অখণ্ড সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম। দেখো নেক্সট, যদি দুটি যে কোনো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি, বিয়োগফলও স্বাভাবিক সংখ্যা হবে কি না দেখি। তাহলে দেখো, মনে করো আমি 5 থেকে 3 বিয়োগ করলাম, 2 হলো, এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু এটাই যদি আমি উল্টো করি, 3 থেকে 5 বিয়োগ করি, তাহলে দেখো -2, -2 কি স্বাভাবিক সংখ্যা? বলো, আমি যদি এখন তোমাকে বলি দাও আমাকে -2 টাকা, তুমি কি দিতে পারবে? বা দাও আমাকে -2 পেন, তুমি কি দিতে পারবে? পারবে না, তাই না? তাহলে -2টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল স্বাভাবিক হতেও পারে আর নাও হতে পারে, ঠিক আছে। এটা স্বাভাবিক হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। দেখো নেক্সট, -320 কী ধরনের সংখ্যা? -320 একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কী বলো তো? পূর্ণ সংখ্যা মানে, মনে করো যে অখণ্ড সংখ্যা আমি যা নিয়েছি, পূর্ণ সংখ্যা মানে কী হবে বলো তো? মনে করো আমার কাছে তো 0, 1, 2, 3 ডট ডট করে সব, তার সাথে এদিকে -1, -2, -3 করে ডট ডট, সব মিলিয়ে হয়ে যায় কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হলো তুমি সংখ্যাগুলো সব নেবে, যেগুলো স্বাভাবিক সংখ্যা, 0 নেবে প্লাস নেগেটিভ সংখ্যা যা আছে সেগুলো নেবে, নিলে সব মিলিয়ে হয়ে যায় পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যাকে আমরা কিন্তু জেড দিয়ে লিখি, ঠিক আছে, জেড দিয়ে। তাহলে -320 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, বুঝতে পারলাম। দেখো পূর্ণ সংখ্যাটা কী হয় বলো তো? দেখো কিছু পূর্ণ সংখ্যা কিন্তু 0 থেকে বড়, তাই না? 1, 2, 3 এগুলো বড়, এগুলোকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কিছু পূর্ণ সংখ্যা কিন্তু 0 থেকে ছোট, যেমন -1, -2, -3, এগুলোকে বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝাতে পেরেছি। এবার দেখো 0, আমি যদি বলি 0 থেকে বড়গুলোকে আমি বললাম ধনাত্মক, 0 থেকে ছোটোগুলোকে আমি বললাম ঋণাত্মক, তাহলে 0টা কি? 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এ কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না, বোঝাতে পারলাম। দেখো নেক্সট বলেছে, আমি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ, বিয়োগ ও গুণ করে দেখি কি পাই। তো দুটো পূর্ণ সংখ্যা নেব আমি, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার পূর্ণ সংখ্যা মনে করো আমি একটা কাজ করি, আমি একটা নেগেটিভ, একটা শূন্য আর একটা পজিটিভ পূর্ণ সংখ্যা নিই। তো আমি ধরো এই দুটো পূর্ণ সংখ্যা আমি যদি যোগ করি, যোগ করলে দেখো তো কী হচ্ছে, -1, 5, কী হচ্ছে দেখো, -1 আর 5 যোগ করলে 4 হচ্ছে, তাই না? তাহলে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে কিন্তু 4 হয়, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। বা যদি এটা এরকম হতো বলো তো, -1, 5 না, আমি -5 + 1 নিই, তাই না? কারণ সবসময় যেটা ছোটো এটা বড় হবে তার তো কোনো মানে নেই, সেক্ষেত্রে দেখো -4 হচ্ছে, তাই না? এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হয়। যদি বিয়োগ করি, দুটো পূর্ণ সংখ্যা বিয়োগ করলে কি হয় বলো তো? বিয়োগ করলেও সেটা পূর্ণ সংখ্যা হয়, গুণ করলেও পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণফল সব কিন্তু পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। এবার বলেছে, আমি অন্য যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ, বিয়োগ ও গুণ করে দেখছি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। তারপরটা কি বলেছে, দুটো পূর্ণ সংখ্যা যদি ভাগ করা হয়, দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে সেটা পূর্ণ সংখ্যা হতেও পারে, নাও পারে। কেমন বলো তো? মনে করো আমি যদি 5কে 2 দিয়ে ভাগ করি, মিলবে বলো তো? এটা মিলবে না, এটা দেখো 2.5 আসবে। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা কখনো পয়েন্টে আসে না। কিন্তু যদি আমি মনে করো 6কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমার হচ্ছে 2, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে, নাও পারে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি বলো তো? মূলদ সংখ্যা এমন হবে যেটা দেখতে p/q এরকম দেখতে হবে, ঠিক আছে, যেখানে নিচেরটা কিন্তু 0 হবে না, নিচেরটা 0 ছাড়া যা খুশি হতে পারে, কিউ 0 ছাড়া যা খুশি হতে পারে, এটা হলো মূলদ সংখ্যা। যেমন মনে করো 3/5 একটা মূলদ সংখ্যা, 7/2 একটা মূলদ সংখ্যা। আমি যদি বলি 5/0, এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, ঠিক আছে। আবার আমি যদি বলি 5, শুধু 5, দেখো 5 কিছু নেই মানে নিচেতে 1 আছে, তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এখন যদি বলি আমি √9,
তো √9 মানে রুটের মধ্যে দেখো 3 গুণ 3, তাহলে একটা 3 বেরিয়ে যায়, তাই না? তাহলে একটা 3 বেরোলো, এটা মানে তো 3/1, তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, মানে √9টাও একটা মূলদ সংখ্যা। এখন যদি বলি আমি √7 কি রুট থেকে বের করা যায়? নিশ্চয়ই যায় না। তো বের করা না গেলে তুমি কিভাবে এভাবে লিখবে, তাই না? তাহলে এটা কিন্তু হয়ে যাবে তোমার অমূলদ সংখ্যা। বুঝতে পারলাম? তাহলে একইভাবে যদি তোমরা নিজেরা করবে, √25 এটা কি মূলদ না অমূলদ তোমরা বলবে। √61 এটা মূলদ না অমূলদ তোমরা বলবে। √8 এটা মূলদ না অমূলদ তোমরা বলবে। তারপর ধরো মনে করো √81 এটা মূলদ না অমূলদ তোমরা বলবে। ঠিক আছে, মোট কথা কি, যেটাকে এরকম p/q আকারে লিখতে পারবে সেটাই হলো মূলদ, না হলে অমূলদ। ঠিক আছে, এখন দেখো এটা মূলদ সংখ্যার ডেফিনেশনটা লেখা আছে, যেটা আমি বলেছি মূলদ সংখ্যাকে ইংরেজিতে রেশনাল নাম্বার বলা হয়। ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এটা কি, মনে করো একটা সংখ্যা 1, তো 1কে আমি তো লিখি 1/1, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। মনে করো 2 একটা পূর্ণ সংখ্যা, একে তো আমি লিখতে পারি 2/1, এটাও তাহলে একটা মূলদ সংখ্যা। মনে করো -3, তো এটাকেও আমি লিখতে পারি -3/1, তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে এই কথাটা কিন্তু সত্য, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এখন দেখো কিছু মূলদ সংখ্যা আছে যেগুলো কাটাকুটি করার পর, মানে যেগুলোর অ্যাকচুয়ালি যেটা লঘিষ্ঠ মান সেটা সমান হয়, তাদেরকে কি বলা হয়? এখানে যেমন দেখো 2/3 আছে, তাই না? আর একটা আছে 4/6। দেখো 4/6 যদি আমি কাটাকুটি করি কি হয়? 2/3। দেখো এটাকে যদি 6/9, এটাকে যদি কাটাকুটি করি 3 দিয়ে কাটে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এটা দেখো 8/12, এটাকে দেখো 4 দিয়ে কাটা যায়, 4 দুগুণে 8, 3 4 12। দেখো কাটাকুটি করার পর প্রত্যেকটা মান কিন্তু সমান হয়ে গেছে। এই যে তাহলে এই যে 2/3, 4/6, 6/9, 8/12 এগুলো হলো সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কথাটা কিন্তু আমরা জানি, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ব্যাপারটা কি? দেখো মৌলিক সংখ্যার ব্যাপারটা আগে একটু বুঝিয়ে দিই। মনে করো কোনো একটা সংখ্যা যেমন 6, ঠিক আছে, এই সংখ্যার যদি দুটি মাত্র, শুধুমাত্র দুটি, ঠিক আছে, দুটি মাত্র উৎপাদক থাকে, যে কোনো একটা সংখ্যার যদি দুটি মাত্র উৎপাদক থাকে সেটা হয়ে যায় মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন মনে করো 3কে যদি আমি উৎপাদকে ভাঙি কি হয় বলো তো? দেখো 3 একে 3, তাহলে এর কটা উৎপাদক হলো? আর কি যাচ্ছে? যায় না, তাই না? তাহলে এর কিন্তু দুটি মাত্রই উৎপাদক আছে, একটা সেই সংখ্যাটা নিজেই আছে আর একটা 1। ঠিক আছে, মৌলিক উৎপাদক বোঝায়, মৌলিক সংখ্যা বোঝার আর একটা কথা কি, যে দুটো উৎপাদক থাকছে সেই দুটো, একটা সে নিজে হবে আর একটা হবে 1। ঠিক আছে, এবার যদি আমি বলি 6 কিন্তু দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে 1, দেখো 1 2 3, তাহলে এর কটা উৎপাদক হয়ে গেল? 3টে উৎপাদক, তাই না? তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, 3 কিন্তু মৌলিক সংখ্যা। 2, দেখো 2কে 2 দিয়ে যদি আমি ভাগ করি 1, আর কিছু যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এর কিন্তু দেখো উৎপাদক কটা বেরোলো? 2টো বেরোলো, তাহলে 2ও কিন্তু মৌলিক সংখ্যা। এখন আমি যদি বলি 1কে যদি তুমি উৎপাদকে ভাঙো, 1 1কে 1, এরও দুটো উৎপাদক তোমার মনে হচ্ছে, কিন্তু আসলে না, দুটো সংখ্যা তো একই, তাই না? তাহলে 1-এর আসলে কিন্তু উৎপাদক একটা, 1-এর উৎপাদক কটা? একটি উৎপাদক। তাহলে 1 কি মৌলিক সংখ্যা হবে? হবে না। ঠিক আছে, দেখো যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে তাদের তো মৌলিক সংখ্যা বলে, আর 2-এর বেশি থাকলে তাদেরকে বলে যৌগিক সংখ্যা। 2-এর বেশি থাকলে সেটা হলো যৌগিক সংখ্যা। তাহলে এই যে 6-এর দেখো 3টে উৎপাদক, তাহলে 6 কিন্তু একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, একটা যৌগিক সংখ্যা। কিন্তু 1-এর দেখো, 1-এর দুটো উৎপাদকও নেই, 2-এর বেশি উৎপাদকও নেই, 1-এর উৎপাদক কিন্তু শুধুমাত্র একটা। তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে, 1 মৌলিক যৌগিক কোনোটাই নয়। বোঝাতে পেরেছি? এখন দেখো এটা তো শুধু বোঝালাম মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা। এখন পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে মনে করো দুটি সংখ্যার গসাগু 1 হলে
তারা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, মানে দুটো সংখ্যার যদি গসাগু এক হয় তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু কোনো সেভাবে সম্পর্কই নেই। দেখো পরটা কি বলেছে, বলেছে সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা। দেখো আমি মনে করি একটা মূলদ সংখ্যা 3/5, এটা একটা মূলদ সংখ্যা তাই না, আমি p/q আকারে লিখতে পারলাম, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? নিশ্চয়ই না, কারণ পূর্ণ সংখ্যা কীরকম হয় বলো? পূর্ণ সংখ্যা 0, মানে পূর্ণ মানে কি, পূর্ণ মানে গোটা, সংখ্যাটা গোটা হবে, এরকম ভাঙাচুরো সংখ্যা হবে না। ঠিক আছে, 0, 1, 2, 3 এগুলো সব পূর্ণ সংখ্যা, -1, -2, -3 এই সব কিন্তু পূর্ণ সংখ্যা। সংখ্যাগুলো দেখো 1, 2, 3, 4, 5 এইভাবে হবে, তাতে চিহ্ন প্লাস থাকুক আর মাইনাস থাকুক, এরকম কিন্তু ভাঙাচুরো সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা হয় না। তাহলে সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? না। ঠিক আছে, এবার বলেছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। দেখো যে কোনো একটা পূর্ণ সংখ্যা নাও, মনে করো 1 বা 5 মনে করো, এটা তো একটা পূর্ণ সংখ্যা, এটাকে তো আমি 5/1 লিখতে পারি, তাহলে এটা নিশ্চয়ই মূলদ সংখ্যা। তুমি অন্য একটা সংখ্যা নাও, মনে করো -7, এটাকেও তুমি -7/1 লিখতে পারো, তাই না? তাহলে -7 কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটাকে তুমি -7/1 লিখতে পারো, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যাও। এখন তুমি যদি ভাবো 0 তো পূর্ণ সংখ্যা, 0কে তুমি যদি 0/1ও তো লিখতে পারছো, তাই না? 0কে 0/1, তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা। তার মানে কি হলো, প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটা সত্য। এখন দেখো কি বলেছে, প্রতিটি পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি হয়? পূর্ণ সংখ্যা 0 হতে পারে, 1, 2, 3 এগুলোও হতে পারে, নেগেটিভে -1, -2, -3, -4 এগুলো সব হতে পারে। এবার দেখো অখণ্ড সংখ্যা মানে আমরা কি জানি, 0, 1, 2, 3 এইগুলো সব অখণ্ড সংখ্যা। তাহলে কিন্তু কি হচ্ছে দেখো, এই যে নেগেটিভ যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেটা কি অখণ্ড সংখ্যার মধ্যে আছে? নেই, তাই না? তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা হবে? -2 তো একটা পূর্ণ সংখ্যা, সে কি অখণ্ড সংখ্যা হচ্ছে? হচ্ছে না, তাই না? তাহলে এটা কিন্তু ভুল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আজকের ক্লাসটায় আমি শুধু বেসিকটা তোমাদেরকে ক্লিয়ার করালাম, কারণ এগুলো না বুঝতে পারলে চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো তোমরা এগুলো একবার একটু রিভাইজ করো, আর বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা জানিয়ে দিও, আমি সেটা আবার বুঝিয়ে দেবো। পরের দিন এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি শুরু করব। তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।